আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 আসামির সবাইকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন। রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবীরা বলেন, বেগম জিয়ার পরিবার এবং বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করে সাজা দেওয়া হয়েছিল, যা আজ প্রমাণিত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুনানি শেষে চূড়ান্ত রায়ের জন্য দিন ধার্য ছিল। বুধবার সকালে রায় ঘোষণা করে আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। যেহেতু দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি, তাই বেগম জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় আদালত। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরও বলেছেন যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিহিংসা পরায়ণ হয়ে যে এই সাজা দেওয়া হয়েছিল তা প্রমাণিত হয়েছে আপিল বিভাগের রায়ের মাধ্যমে। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারেও আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। 2018 সালের 18 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেদিনই বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়। পরে হাইকোর্ট বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করে। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্টে কোনো দুর্নীতির ঘটনাই ঘটেনি। তাহলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অন্য আসামিদের কোন প্রেক্ষাপটে, কোন বিবেচনায় সাজা দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন ছিল আসামিপক্ষের আইনজীবীদের। রাজনৈতিক উদ্দেশ্যে আর যাতে কোনো মানুষকে হয়রানির শিকার হতে না হয় এবং সাজা খাটতে না হয়, সেই প্রত্যাশাই সর্বসাধারণের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। সরকার গঠিত 4 সংস্কার কমিশনের প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন কমিশনের প্রধানগণ। আজ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে তারা স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যে সনদ তৈরি হবে তার ভিত্তিতেই ভবিষ্যতে বাংলাদেশ পরিচালিত হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব নেয়ার পরপরই 6টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে 4টি কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনগুলো তুলে দেন।
স্বল্প সময়ের মধ্যে এসব প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশন সদস্যদের ধন্যবাদ দিয়ে এই ক্ষণটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব কমিশন গঠন করা হয়েছিল বলে জানান প্রধান উপদেষ্টা। হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতির সামনে যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হারানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি। এসব প্রতিবেদনে করা সুপারিশ নিয়ে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার, সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার ভেঙে যাবে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে, ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। বিচার বিভাগ সংস্কার কমিশন আর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী 31 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জড়িতরা যারা পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি। সকালে খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান 1 লাখের বেশি তরুণকে আনসারে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে 60 লাখের বেশি আনসার কাজ করে যাচ্ছে। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, একসি ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে, বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। কিশোরগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা, রেহানা সহ 124 জনের নাম রয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে তহমুল ইসলাম নামে এক ব্যক্তি কিশোরগঞ্জের থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠিত ছাত্র জনতার গড়ে ওঠা ঐক্য আন্দোলনকে দমন করতে আসামিরা সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। গত বছরের 4 আগস্ট জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতা মিছিলে আসামিরা হামলা চালান। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদী সহ সাক্ষীদের আহত করেন। এছাড়া আসামিরা গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার রাতে রাজধানী বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে। মতিউরের ছেলে গত বছর 12 লাখ টাকা দামের একটি কোরবানির ছাগলের ছবি ফেসবুকে পোস্ট করার পর বিতর্ক শুরু হয়। ছবিটি ভাইরাল হলে মতিউরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে 6 জানুয়ারি মতিউর ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক।
ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তার স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টি এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগে বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের কথা গোপন রেখে ব্রিটেন জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন হাসিনার ভাগ্নি টিউলিপ। তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের একের পর এক সংবাদ প্রকাশ করে আসছিল ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো। এরই পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন টিউলিপ। বিস্তারিত সাদাত শাওনের রিপোর্টে। দুর্নীতি দায়ে যুক্তরাজ্যের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতি বিষয়ক উপদেষ্টা লরি মেগনাস। স্যার লরি মেগনাস প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেওয়া এক চিঠিতে বলেছেন, টিউলিপ তার পরিবারের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পৃক্ত থাকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন না। এটি দুঃখজনক। চিঠিতে আরও লেখেন, টিউলিপ সিদ্দিক স্বীকার করেছেন কিংস ক্রসে কিভাবে ফ্ল্যাটের মালিক হলেন সে বিষয়ে তিনি অজ্ঞ ছিলেন। যদিও সম্পত্তি হস্তান্তর বিষয়ে তিনি একটি ভূমি রেজিস্টার ট্রান্সফার ফর্মে স্বাক্ষর করেছিলেন। বলা হয় তার বাবা মা ফ্ল্যাটটি তাকে উপহার দিচ্ছেন এবং পূর্বের মালিকের কাছ থেকে এটি কেনা হচ্ছে। এর আগে 2022 সালে এক প্রশ্নের জবাবে টিউলিপ অনিচ্ছাকৃতভাবে সম্পত্তির দাতার পরিচয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যার ফলে মন্ত্রী হওয়ার পর টিউলিপ তার মালিকানাধীন সম্পত্তির উৎস সম্পর্কে জনসম্মুখে সংশোধনী দেন। মেগনাস বলেন, টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্বের দায়িত্ব ও বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের ঝুঁকি সম্পর্কে আরও সতর্ক থাকা উচিত ছিল। অন্যদিকে নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগের নথিপত্র দিয়ে উল্লেখ করে টিউলিপ বলেন তিনি নির্দোষ প্রমাণিত হবেন। সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের দায়িত্ব পালনের প্রশংসা করে তদন্ত শেষে পুনরায় ফিরে আসার আশা ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রণালয়ে এসেছে পরিবর্তন। অর্থনৈতিক সচিব পদে টিউলিপের স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। উচ্চ মাধ্যমিক পাশ করে জুটেছে প্রথম শ্রেণীর চাকরি, অথচ নিয়ম হলো ন্যূনতম স্নাতক পাশ ছাড়া এই পদে যাওয়ার সাধ্য নেই। কিন্তু এই অসাধ্য সাধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 থেকে 15 জন কর্মচারী। তৃতীয় শ্রেণীর হয়েও এখন তারা রীতিমতো প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে চেয়ার দখলের পাশাপাশি অর্থ তুলে নিচ্ছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। 5 আগস্টের পর বদলি পদোন্নতির ঝড় বইছে সংস্থাটিতে। এনটিভি অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। ঢাকা 2 সিটি কর্পোরেশনের নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। রাজধানীর মহাখালী অঞ্চল 3 ও 9 কার্যালয়ে উপকর কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পাওয়া শেখ মোহাম্মদ আলীর খোঁজে এনটিভি টিম। নগর ভবন সূত্র বলছে, উচ্চ মাধ্যমিক পাশ করা এ ব্যক্তি 27 জনকে পেছনে ফেলে রহস্যময় কারণে প্রথম শ্রেণীর কর্মকর্তা বনে গেছেন। নিয়ম অনুযায়ী যে অভিজ্ঞতা থাকা প্রয়োজন তাও নেই এই কর্মকর্তার। প্রথম শ্রেণীর কর্মকর্তার চেয়ারে বসা মোহাম্মদ আলীর বক্তব্যে উঠে আসে তার শিক্ষাগত যোগ্যতার ঘাটতি ও অভিজ্ঞতা না থাকার বিষয়। কোন সাবজেক্টে করেছেন? এলএলবিটা হচ্ছে কি ওই যে আপনার ল। এলএলবি ফুল ফর্মটা এলএলবিটা হচ্ছে কি ওই যে আপনার আইনের যে ফুল ফর্মটা কি? এলএলবি মানে কি, মানে পুরাটার মানে কি? এলএলবিটা হচ্ছে কি এখন আসলে আমি সিটি কর্পোরেশনের ডাটা বলছে আপনি ইন্টারমিডিয়েট পাস। হ্যাঁ। 5 আগস্টের পর পদোন্নতি, বদলি আর তদবিরে ঢাকার 2 সিটি কর্পোরেশনে চলছে অস্থিরতা। গত 4 মাসে রদবদলের ঘটনা ঘটেছে প্রায় 1.5 শতাধিক। রাজনৈতিক পরিচয় গোপন করে অনেকে হয়ে গেছেন সহকারী সচিব, যার উদাহরণ সাবেক শ্রমিক লীগ নেতা খালেক মজুমদার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে ছড়ি ঘুরাচ্ছেন নগর ভবনে। আপনি শ্রমিক লীগে ছিলেন কিনা? হ্যাঁ ছিলাম। তাহলে আপনি 5 আগস্টের পরে কিভাবে ইয়াতে আসলেন, মানে এই পদোন্নতি কিভাবে পেলেন? এখন পদোন্নতির জন্য তো আমি আবেদনও করি নাই বা তদবিরও করি নাই। কর্তৃপক্ষ দিয়েছে, কর্তৃপক্ষ ভালো বলতে পারে।
তৃতীয় শ্রেণী থেকে হঠাৎ করে সহকারী সচিব পদে আসীন হওয়া দ্বীন ইসলামের দাবি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তার যোগ্যতারই মূল্যায়ন করেছেন। আমি সহকারী সচিব হিসেবে দায়িত্ব দিয়েছি। পদোন্নতির বিষয়টা একটা টোটালি বাছাই কমিটি টেক কেয়ার। কথা বলছেন, পদোন্নতির বিষয়ে কথা বলার টেক কেয়ার আমার নাই। আপনার সাথে সিটি কর্পোরেশনের কোনো বিষয়ে কথা বলার দায়িত্ব আমি। আপনার লিস্টের ব্যাপারটা এলে আপনার আমার জানার বিষয় না। এমন উদ্ভট পদোন্নতি আর তদবির বাণিজ্য নিয়ে আমরা জানতে চাই ঢাকা উত্তর সিটির দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম সিদ্দিকীর কাছে। কিছু কিছু ব্যতিক্রম হয়, কিন্তু সেটাকে আমরা সাময়িক একটা ধরেন ইমার্জেন্সি প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আমরা করি, কিন্তু যদি পদোন্নতি যোগ্য না হয়ে থাকে না আর তারা এই অতিরিক্ত দায়িত্ব দিয়ে থাকে, সেগুলোকে আমরা দেখে বিচার বিশ্লেষণ করে আমরা রিভাইজ করব। পদোন্নতি আর বদলির অসঙ্গতির ব্যাপারে কথা বলেন স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ। সিটি কর্পোরেশনগুলোতে একদম স্থায়ী দায়িত্বে কাউকে নিয়োজিত করার কথা ভাবছি। খুব দ্রুতই আপনারা সেটা দেখতে পাবেন। আশা করি স্থায়ী নিয়োগটা হয়ে গেলে এই যে অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সরকারি আইন বলছে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক এবং কোনো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি। কিন্তু সাম্প্রতিক সময়ে যাদের পদোন্নতি দেয়া হয়েছে তাদের যেমন শিক্ষাগত যোগ্যতার ঘাটতি, তেমনি নেই অভিজ্ঞতা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। প্রবাসীদের জন্য নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট NITA ব্যবহারের সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। বিদেশ থেকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে সহজে তারা রেমিটেন্সে অর্থ পাঠাতে পারবেন। এছাড়া টাকা জমা ও উত্তোলনের কোনো সীমা থাকছে না। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা সহজেই দেশে ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ একটি প্রজ্ঞাপনে জানিয়েছে, NITA পরিচালনাকারী ব্যাংকগুলো কোনো বাড়তি আনুষ্ঠানিকতা ছাড়াই এখন থেকে প্রবাসীদের চেক, ইলেকট্রনিক বা অনলাইনে লেনদেনের সুবিধা দিতে পারবে। তবে এসব অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের প্রতারণামূলক লেনদেন যেন না হয় তা নিশ্চিতে অর্থ জমা ও উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।